মুক্তিযুদ্ধ বাঙালির যুদ্ধ, পুরো জাতির যুদ্ধ। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ছাত্ররা এসে বলে, স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব দেশের জন্যে। বিমান আক্রমণের শব্দ অত্যন্ত ভয়াবহ। আমি বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলাম। আমার সাথী সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন এই যুদ্ধে শহীদ হন। 1971 মহান মুক্তিযুদ্ধ বাঙালির পরম গৌরব। আমরা অত্যন্ত ভাগ্যবান, দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে জনতার হয়ে যুদ্ধ করতে সুযোগ পেয়েছিলাম। 1971 যুদ্ধের সম্বন্ধে প্রধানত এটুকুই বলা যে স্বাধীনতার অব্যবহিত পর থেকে ইতিহাস বিকৃত করা হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, মৃত্যুকে আলিঙ্গন করেছেন, দেশের জন্য জীবন উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত ছিলেন, তাদের কথা ইতিহাসে সঠিকভাবে উল্লেখিত হয়নি। 1971 সালে মার্চ মাসে আমি যশোর ক্যান্টনমেন্টে অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন অফিসার রূপে কর্মরত ছিলাম। আমার বয়স তখন 27, 2.5 বছর মতো চাকরি হয়েছে। 30 মার্চ 71-এ যশোর ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার সর্দার আব্দুর রহিম দুররানি তিনি এসে আমার ব্যাটালিয়ানকে নিরস্ত্র হওয়ার নির্দেশ জারি করেন। আমার কমান্ডিং অফিসার ছিলেন বাঙালি লেফটেন্যান্ট কর্নেল রেজাউল জলিল। তারপরে নেক্সট সিনিয়র আমি, মাত্র 2.5 বছর চাকরি। তারপরে একজন সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন। আমরা এই 3 জন বাঙালি এই ইউনিটের সদস্য ছিলাম। আমাদের ব্যাটালিয়নকে নিরস্ত্র করার খবর পেয়েই সৈনিকরা সবাই উত্তেজিত হয়ে পড়ে এবং আমরা অস্ত্রাগার ভেঙে অস্ত্র হাতে নিয়ে বিদ্রোহ ঘোষণা করি এবং পাক বাহিনীর সাথে 8 ঘন্টা ব্যাপী একটি যুদ্ধ হয় যশোর ক্যান্টনমেন্টে। এই যুদ্ধে আমি বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলাম। আমার সাথী সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন এই যুদ্ধে শহীদ হন। ক্যান্টনমেন্ট থেকে বের হওয়ার পর আমি দেখতে পেলাম যে খিতিবদিয়া গ্রামে, ক্যান্টনমেন্টের পাশাপাশি একটি গ্রামে হাজার হাজার ছাত্র, যুবক, সাধারণ মানুষ, গ্রামবাসী লাঠি, খন্তা, কুড়াল, বিভিন্ন দা, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ছাত্ররা এসে বলে, স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব দেশের জন্যে। তো জনগণের এই উত্তেজনা, দেশপ্রেম এবং তাদের যে দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তাদের যে আগ্রহ, এটি দেখে আমরাও অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি। আমি যশোর অঞ্চল থেকে 600 ছাত্রকে আমার ব্যাটালিয়ানে ভর্তি করি আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমানীর নির্দেশে। এই 600 জনকে নিয়ে আমরা বেনাপোল থেকে মেঘঢালায় তেলঢালা নামে একটি জায়গায়, সেখানে আমরা ছাত্রদের জন্য প্রশিক্ষণ ক্যাম্প করি। এর আগে এপ্রিল এবং মে, এই 2 মাস যশোরতে বেনাপোল এক্সিসে আমরা রক্ষণব্যূহ গড়েছিলাম। কাগজপুকুর নামে একটি স্থানে আমার রক্ষণব্যূহের উপরে পাক বাহিনী আঘাত হাঁটে এবং আমরা তারপর সেখান থেকে পিছিয়ে এসে বেনাপোল থেকে 2 মাইল পূর্ব দিকে যশোরের দিকে মুখ করে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের উপরে আমাদের অবস্থান নিয়ে থাকি। এই 2 মাস প্রায় প্রতিদিনই পাক বাহিনী আমাদের উপরে আক্রমণ চালিয়েছে, বা আমরা ক্ষয়ক্ষতি স্বীকার করেও সেই বেনাপোলকে শেষ পর্যন্ত মুক্ত রেখেছি। শত্রুর প্রচুর ক্ষয়ক্ষতি এখানে হয়েছিল। নূতন এই 600 রিক্রুটকে, ছাত্রকে ট্রেনিং দেওয়ার জন্যে আমাদেরকে নিয়ে আসা হয় তেলঢালায়। জুন মাসে প্রথম ইস্ট বেঙ্গল, তৃতীয় ইস্ট বেঙ্গল এবং অষ্টম ইস্ট বেঙ্গলকে নিয়ে গঠিত হয় মুক্তিবাহিনীর প্রথম নিয়মিত ব্রিগেড জেড ফোর্স। এর কমান্ডার ছিলেন স্বাধীনতার ঘোষক, পরবর্তীকালে রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান। 1.5 মাস ট্রেনিংয়ের পর এই ছাত্ররা দুঃসাহসী মুক্তিযোদ্ধায় পরিণত হয়। তাদেরকে নিয়ে আমাদের প্রথম আক্রমণ করা হলো জামালপুরের সীমান্তবর্তী শত্রুঘাঁটি কামালপুরে। মুক্তিযুদ্ধে ইতিহাসের এটাই সবচেয়ে বড় প্রথাগত যুদ্ধ বা কনভেনশনাল ওয়ার, কনভেনশনাল অ্যাটাক আমরা এখানে করেছিলাম। সেখানে পাক বাহিনীর 31 বালুচ রেজিমেন্টের একটি কোম্পানি দীর্ঘদিন ধরে সেই কামালপুরের প্রতিরক্ষা ব্যুহতে অপেক্ষা করছিল। সেখানে তাদের বাংকারগুলো ছিল কংক্রিটের নির্মিত, সামনে মাইনফিল্ড, গাছপালা কেটে তারা পরিষ্কার করে রেখেছে যাতে আমাদের উপরে তারা লক্ষ্যভেদ করতে সক্ষম হয়। এই ধরনের আক্রমণের জন্য অবশ্য প্রয়োজন ছিল কার্টিলারি বা কামানের গোলার সহায়তা। 31শে জুলাই তারিখে আমরা এই কামালপুর শত্রুঘাঁটি আক্রমণ করি 2টি কোম্পানি, অর্থাৎ প্রায় 250 সৈনিক। এই 2 কোম্পানির একটি কমান্ডার ছিলেন ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ, অপরটি কমান্ডার ছিলাম আমি। এই যুদ্ধে আমাদের যেহেতু কামানের গোলা ছিল না এবং এই নূতন প্রশিক্ষিত সৈনিকেরা তাদের প্রথম অপারেশনে এই ধরনের একটি ভয়াবহ প্রথাগত আক্রমণে সামিল হয়েছে, এটি আমাদের জন্য একটু বিব্রতকর ছিল। এই সৈনিকদেরকে আরও 2-4টি ছোটোখাটো অপারেশন, রেইড, অ্যাম্বুশ ইত্যাদির পরে
এই সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করলে তারা আরও ভালো ফলাফল করতে পারত। যেহেতু আমাদের কামানের কোনো সমর্থন ছিল না, এই আক্রমণে আমরা যে 250-র মধ্যে প্রায় 100 আমরা হতাহত হই। ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ শহীদ হন, আমি নিজেও এই যুদ্ধে আহত হই। এই যুদ্ধের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যে আমরা মাইলফিল্ড পেরিয়ে শত্রুর উপরে যে হামলা করেছি, এই সদ্য প্রশিক্ষিত ছাত্র যুবকেরা, আমাদের আক্রমণকারীদের শতকরা 80 জনই ছিল ছাত্র, যারা 1.5 মাস আগে একটা রাইফেল ধরেও দেখেনি। তারা যে বীর বিক্রমে যুদ্ধ করেছে, এটি আমাদের জন্য এক বিস্ময়কর অভিজ্ঞতা। 1973 সালে আমি ইংল্যান্ডের রয়্যাল আর্মি স্টাফ কলেজে একটি কোর্স করার জন্য যাই। সেখানে যেহেতু অফিসারদের মধ্যে আমারই কমব্যাট এক্সপেরিয়েন্স ছিল, সেই জন্য আমাদের প্রশিক্ষকরা কামালপুর আক্রমণের বিষয়ে তারা জানতে চাইতেন। যখন আমি তাদেরকে বলেছি মাত্র 1.5 মাসের প্রশিক্ষণ নিয়ে মাইনফিল্ডের ভিতর দিয়ে গিয়ে কামানের সাপোর্ট ছাড়া শত্রুর কংক্রিট বাংকারের উপরে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম, এটি শুনে তারা অত্যন্ত বিস্ময়ভূত হতো এবং তারা আমার কথা শুনে শেষে বলতো যে কোনো পেশাদার বাহিনীর পক্ষে এই ধরনের আক্রমণ পরিচালনা করা সম্ভব নয়। একমাত্র যারা সুইসাইড স্কোয়াড দেশের জন্য জীবন দিতে এসেছে, হাইলি মোটিভেটেড, তারাই পারে এই ধরনের আক্রমণ পরিচালনা করার জন্যে। আমি লক্ষ্য করেছি শত্রুর মুহুর্মুহু মেশিন গানের গুলি এবং তাদের কামানের ভয়াবহ গোলার শব্দের পরও আমাদের একজন লোকও পিছনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি, সবাই সামনের দিকে আমরা গিয়েছি। কিন্তু এত বেশি হতাহত হওয়ার কারণে একজন কমান্ডার শহীদ এবং আমি আহত হওয়ার কারণে আমাদের একসময় পিছিয়ে আসতে হতো। এরপরে এই আক্রমণের পরে আমাদেরকে নিয়ে আসা হয় সিলেট অঞ্চলে। সিলেটের গৌরীপুরে 28শে নভেম্বর, আমি আরেকটি অপারেশনের কথা বলি, গৌরীপুরে 28শে নভেম্বর তারিখে আমাদের উপরে আক্রমণ চালায় পাক বাহিনীর 31 পাঞ্জাব রেজিমেন্ট। আমরা সেখানে রক্ষণব্যূহে অবস্থান করছিলাম গৌরীপুরে। খুব ভোরে তারাই আক্রমণ করে। এই আক্রমণে তাদের 80 জন নিহত হয়। তাদের কমান্ডার, পাকিস্তানি কমান্ডার মেজর সরোয়ার নিহত হন এবং তাদের 32 জনকে আমরা জীবিত অবস্থায় বন্দী করি। আমাদের পক্ষে আমাদের ক্যাপ্টেন মাহবুবুর রহমান, আলফা কোম্পানি কমান্ডার, তিনি শহীদ হন, আরও 10 জন সৈনিক শহীদ হন। এই ভয়াবহ যুদ্ধের পর পাক বাহিনীর মনোবল ভেঙে পড়ে এবং তারা সিলেটের দিকে পশ্চাৎপসরণ শুরু করে। আমরা অপ্রচলিত পথ ধরে সিলেট জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের সাথে 1200 সৈনিক, আমাদের কমান্ডার মেজর জিয়াউর রহমানও আমাদের সাথে ছিলেন। আমরা চিড়া, গুড়, শুকনো খাবার, পিঠে আমাদের বিগ প্যাকে নিলাম অ্যামুনিশনের সাথে এবং চা বাগানের মধ্যে প্রবেশ করে ধীরে ধীরে সিলেটের দিকে এগুতে থাকলাম। 14 ডিসেম্বর তারিখে আমরা দেখতে পাই সামনে একটা সাদা দোতলা বিল্ডিং। পরে জানতে পারলাম যে এটা হলো সিলেটের এমসি কলেজের প্রিন্সিপালের বাসা। সেখানে এই মুহূর্তে 14 ডিসেম্বর সকালে যুদ্ধ চলছিল সিলেট থেকে 8 মাইল দূরে খাদিমনগরে। শত্রুরা কল্পনা করে নাই যে ইতিমধ্যে শহরে প্রবেশ করেছে মুক্তিবাহিনী। সকাল হওয়ার পর টিলার উপরে পাক বাহিনীর সৈনিকেরা তারা রোদ পোহাতে বের হয়ে আসে। আমাদেরকে দেখে অবাক হয়ে চিৎকার করে জানতে চায় আমাদের পরিচয়। তাদের উল্টা দিকের একটা টিলাতে 300 গজ দূরেই ছিল আমাদের অবস্থান। আমরা কোনো কথার জবাব না দিয়ে দ্রুত পরীক্ষা খননে মনোনিবেশ করি। তারা সকাল থেকে বিকেল পর্যন্ত 4টি আক্রমণ আমার কোম্পানির উপরে পরিচালনা করে। আমরা যেহেতু পরীক্ষা খনন করতে পারি নাই, তার আগে আক্রমণ এসে গিয়েছে, সেই জন্যে আমাদেরও বেশ হতাহত হয়। আমার প্রায় 18 জন সৈনিক এখানে শহীদ হয়। আমার একজন প্লাটুন কমান্ডার সুবেদার ফয়েজ বীরুত্তম, তিনিও এই যুদ্ধে শহীদ হন। বিকালের দিকে আমাদের সাথে একজন ভারতীয় বাহিনী মেজর ছিল বেতার সেট সহ। তিনি আমাকে বেতার যোগে জানান যে এই গত 3 দিন ঘন জঙ্গলের কারণে তাদের বেতার সেট কাজ করেনি। এখন তিনি চাইলে তার বাহিনীর সাথে যোগাযোগ করতে পেরেছেন, তিনি চাইলে কামানে গোলা ফেলতে পারেন এমসি কলেজে প্রিন্সিপালের বাসায়। আমি বললাম যে আমরা যেহেতু হাতাহাতি যুদ্ধে লিপ্ত, এখন গোলা ফেলে আমাদের উপরও পড়তে পারে। তা আমি তাকে একটা বিমান আক্রমণ আনার জন্য অনুরোধ করলাম। আধা ঘন্টা পরে 2টি মিগ বিমান এসে আমার টিলার সামনে যে এমসি কলেজের প্রিন্সিপালের বাসার উপরে, সেখানে যে পাক বাহিনীর বাংকারগুলো ছিল, সেগুলোর উপরে 15 মিনিট ধরে রকেট নিক্ষেপ করে। বিমান আক্রমণের শব্দ অত্যন্ত ভয়াবহ এবং এই রকেটের গোলায় পাক বাহিনী পর্যুদস্ত হয়। তারা আতঙ্কিত হয়ে সাদা ফ্ল্যাগ উড়িয়ে দেয়। এইভাবে সেদিন আমিও নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার আক্রমণে অলরেডি আমার 18 জন তখন শহীদ হয়েছিল। ডাইনে বামে এক একজন করে হারিয়ে যাচ্ছিল। আমার সাথে 2টা মেশিন গান ছিল। 2টা মেশিন গান যারা চালায় তারা সবাই শহীদ হয়েছে। এটা আমার 9 মাসের যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিন ছিল।
অবশেষে আল্লাহর রহমতে তারা আত্মসমর্পণ করতে রাজি হয়। সেদিন আমরা সবাই বেঁচে যাই এবং 30শে মার্চ তারিখে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহের মাধ্যমে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সূচনা করেছিলাম, এই 14ই ডিসেম্বর তারিখে সিলেটের এমসি কলেজের যুদ্ধে সেই আমাদের মুক্তি সংগ্রামের সফল পরিসমাপ্তি দেখতে পেলাম। এখন প্রশ্ন হলো যে আমরা যুদ্ধ করেছিলাম সেদিন, এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না। মুক্তিযুদ্ধ বাঙালির যুদ্ধ, পুরো জাতির যুদ্ধ। এই যুদ্ধে বিভিন্ন পেশার মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে। অজস্র বহু লক্ষ লক্ষ তরুণ জীবন বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার এবং সাম্য। সেই গণতন্ত্র আজও প্রতিষ্ঠিত হয়নি। দীর্ঘ সামান্য কিছু সময় আমরা গণতন্ত্র পেয়েছি, কিন্তু গত 15 বছরের দুঃশাসনের ফলে আমাদের জাতির অনেক লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে। আমরা আশা করব যে এই স্বপ্ন ধারণ করে আমরা 71-এ যুদ্ধ করেছিলাম, আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম, জীবন দিতে গিয়েছিলাম একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে। আমরা আশা করব পরবর্তী প্রজন্ম, আমরা একটি স্বাধীন দেশ রেখে গেলাম, পরবর্তী প্রজন্ম যেন এই গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশে গড়ে তুলতে পারে।